এটা দাও, বাজার করে আনি। গোপাল দাদু, গোপাল দাদু, শিগগিরই চলো। কোথায় যাবো? আরে সকালবেলা তুই এমন হাঁপাতে হাঁপাতে এলি কেন? হ্যাঁ, খুব বিপদ গোপাল দাদু। কাল দুপুর থেকে পুচকের খুব জ্বর। শেষ রাত থেকে ওর ঘাড়টা কেমন শক্ত হয়ে গেছে। সে কি রে? পুচকের কোনো জ্ঞানও নেই। চলো চলো, একবার আমাদের বাড়ি চলো। বাবা একদিন হলো শহরে গেছে, মা তাই খুব কান্নাকাটি করছে। তাহলে তো খুব বিপদ। চল তো দেখি। গিন্নি, আমি আসছি। তুমি এগো, আমি ঘর তোর বন্ধ করে আসছি। চল চল চল। ও পুচকে, চোখ খোল বাবা, একবার চোখ খোল। কি হয়েছে পুচকে? দেখো না গোপাল দাদা, কাল দুপুর থেকে হু হু করে জ্বর বাড়তে লাগলো। কত জল পট্টি দিলাম, কতবার মাথা ধুইয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এরপর শেষ রাত থেকে হাত পা ঘাড় কেমন শক্ত হয়ে যাচ্ছে। এতবার ডাকছি কিন্তু চোখ খুলছে না। কি হবে গোপাল দাদা? রাজবৈদ্যকে খবর দিয়েছিলে? ভোর বেলাতেই পুটি ডাকতে গিয়েছিল। কিন্তু কাল রাত থেকে সেখানেও খুব ভিড়। পুচকের মতো জ্বর নিয়ে অনেকেই সেখানে এসে হাজির। তাই রাজবৈদ্য বলেছেন ওনার বাড়ি নিয়ে যেতে। এত রুগী সামলে উনি আসতে পারবেন না। বাবা, এই হলো কি কৃষ্ণনগরে? একদিনে এতগুলো লোককে একই জ্বরে ধরলো। শোনো পুটির মা, তাহলে তার বসে থাকলে চলবে না। চলো চলো চলো, এক্ষুনি পুচকেকে রাজবৈদ্যর বাড়ি নিয়ে যেতে হবে। এই, তোমরাও এসো আমার সঙ্গে। বাড়ির লোক কে আছো? শোনো, এই বটিকাটা দিয়ে দিলাম, কেমন? 1 ঘন্টা অন্তর অন্তর এই একটা করে খাওয়াবে, আর কেমন থাকে সেটা কাল এসে খবর দেবে, ঠিক আছে? পরের রুগীকে নিয়ে এসো। বাবা, এত ভিড়! এ তো যেন মহামারী। কি ব্যাপার গোপাল? দেখো না রাজবৈদ্য, কাল দুপুর থেকে আমাদের পুচকের ধুম জ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর দিদি পুটি তো সকালবেলাতেই আমার কাছে এসেছিল, কিন্তু কি করব বলো, দেখতেই তো পাচ্ছ আমার এখানে এত রুগীর চাপ, তাই তো আমি। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই জন্য পুচকেকে তোমার কাছে নিয়ে এলাম। দাও দাও, এই সামনের এই মাদুরটাতে ওকে শুইয়ে দাও। হ্যাঁ, শুইয়ে দাও। কি ব্যাপার, গোপাল না হয় রোজ রাজসভায় আসতে দেরি করে, কিন্তু রাজবৈদ্যের আজ আবার কি হলো? এদিকে রাজসভা তো শেষ হতে চললো। কি আবার হবে মহারাজ, আসলে আমার মনে হয় গোপালের হাওয়া রাজবৈদ্যের গায়েতেও লেগেছে, তাই কাজে ফাঁকি দিতে শুরু করেছে। তাই নাকি মন্ত্রী মশাই? আপনি কি জানেন কাল থেকে অনেক লোক অজানা এক জ্বরে কাহিল হয়ে পড়েছে? দলে দলে লোক এসে রাজবৈদ্যর বাড়িতে হত্যে দিয়ে পড়ে আছে। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ, খাওয়া নাওয়া সব ছেড়ে রাজবৈদ্য একলা হাতে সবকিছু সামাল দিয়ে যাচ্ছে। মন্ত্রী, তুমি এসবের কিছুই জানতে না? না, ইয়ে মানে তা গোপাল, এখন পরিস্থিতি কেমন? মহারাজ, অক্লান্ত পরিশ্রম করে রাজবৈদ্য অনেকটা সামাল দিয়ে এনেছে। তবে মহারাজ, নতুন করে লোকজনেরা আবার ওই অজানা জ্বরে আক্রান্ত হয়ে পড়লে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। গোপালের সব কিছুতেই বাড়াবাড়ি। চলো গোপাল, চলো, আমি নিজে তোমার সঙ্গে গিয়ে সব কিছু দেখে আসবো। তাহলে তো খুবই ভালো হয় মহারাজ। আপনি গিয়ে দাঁড়ালে রোগীদের পরিবার আর রাজবৈদ্য সকলেই মনের মধ্যে বেশ একটা বল পাবে। চলুন মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব। থাক, তোমাকে আর বোঝার ওপর শাকের আঁটি হয়ে যেতে হবে না। যাও যাও, নিজের বাড়ি গিয়ে আরাম করো। অপদার্থ একটা। কিরে দাদু ভাই, এখন কেমন লাগছে? হ্যাঁ, গোপাল দাদু কোথায়? এই তোর মতো অনেকেই তো জ্বর নিয়ে রাজবৈদ্যর বাড়ি গেছে। তোদের দাদু তাই সেখানেই থেকে গেছে। নে পুচকে, এই ওষুধটা খেয়ে নে। আমার খুব খিদে পাচ্ছে, আমি মাছের ঝোল দিয়ে একটু ভাত খাবো। খাবি দাদা, খাবি। সোনা মুখ করে আজকের দিনটা দুধ সাবু আর ওষুধ খেয়ে নে। জ্বর একেবারে ছেড়ে গেলে কাল তোর দাদুকে বাজার পাঠিয়ে আমি নিজের হাতে তোর জন্য মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবো। হ্যাঁ, শুনলি তো,
তোর দিদা মাগুর মাছের ঝোল রেঁধে নিয়ে আসবে, আর সেইটা খেতে গেলে জ্বরটা তো পুরোপুরি সারিয়ে ফেলতে হবে। আর তার জন্য কি করতে হবে? আবার ওষুধ খেতে হবে? খেতে তো হবেই দাদা। দাও দাও পুটির মা, ওষুধটা খাইয়ে দাও তো দেখি। তোমাকে আর উঠে দাঁড়াতে হবে না রাজবৈদ্য, যেমন সেবা করছো করে যাও, করে যাও। দেখছেন তো মহারাজ মানুষগুলোর অবস্থা। হ্যাঁ, আরে গোপাল আমাকে সব বললো বলেই তো ছুটে এসেছি। কিন্তু এই চড়া রোদের মধ্যে জ্বরে আক্রান্ত মানুষগুলো যদি এভাবে অপেক্ষা করতে থাকে, তাহলে তো ওদের গায়ের উত্তাপ আরো বেড়ে যাবে। কি করব মহারাজ, আমার ছোট বাড়ি, দুখানা মাত্র ঘর, কোথায় এদের রাখবো বলুন তো? তাই এই খোলা উঠোনই একমাত্র ভরসা। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এদের এভাবে এই চড়া রোদের মধ্যে বসিয়ে রাখতে আমিও চাইনি মহারাজ, কিন্তু কিন্তু আমি নিরুপায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি নিজের কাজ করো। আচ্ছা মহারাজ, এই বলছিলাম যে রাজবাড়ির একতলায় তো অনেক ঘর, তা সেখানেই তো এদের নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা যায়। তাহলে তো খুব ভালো হয় মহারাজ। সেটাই করো তাহলে। রাজবাড়ি থেকে গাড়ি এনে এদের সকলকে আপাতত রাজবাড়িতে নিয়ে তোলো। আমি এক্ষুনি সব বন্দোবস্ত করে ফেলছি মহারাজ। এত লোককে গাড়িতে শুইয়ে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? সামনে আবার গোপাল। ওমা, তুই জানিস না, কাল থেকে তো কৃষ্ণনগরে অনেক লোক অজানা জ্বরে কাহিল হয়ে পড়েছে। সে খবরটা তো জানি, কিন্তু কোথায় চলেছে ওরা? চল চল একবার ওই রাজবৈদ্যকে জিজ্ঞাসা করে দেখি, চল। বৈদ্যমশাই, ও বৈদ্যমশাই। কি? এদের কোথায় নিয়ে যাচ্ছেন? দেখেছে, আপদেরা ঠিক এসে হাজির। রাজবাড়িতে? কেন? বহু লোক একসঙ্গে এসে পড়েছে তো, আমার বাড়িতে তো জায়গা নেই, তাই এই রাজবাড়িতেই নিয়ে যাচ্ছি। মন্ত্রীমশাই, আপনি এদিকে পায়ের উপর পা তুলে নাচাচ্ছেন, ওদিকে তো অজানা জ্বরে অনেকেই নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, টেকো গোপাল রাজসভায় এসে বলছিল বটে, কিন্তু আমিও অতটা পাত্তা দিইনি। আজ জ্বর হয়েছে, কাল ছেড়ে যাবে। না 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 না, ব্যাপারটা অত সোজা নয়। দেখলাম পর পর গরুর গাড়িতে চাপিয়ে রোগীদের রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সে কি রে? না না, তাহলে তো একবার গিয়ে দেখতে হচ্ছে। হ্যাঁ, তাই যান, না হলে তো আপনাকে পিছনে ফেলে সব বাহুবা ওই টেকো গোপাল নিয়ে নেবে। একটু জল জল। তেষ্টা পেয়েছে? দাঁড়া, আনছি। দাঁড়াও গোপাল, দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি। এই নিন। আপনি আমাকে জল দিচ্ছেন? ওরে, কেন দেবেন না? রানীমা যেমন একদিকে মহারানী, তেমন আমাদের সকলের মা রে। গোপাল তো দেখছি রানীমাকে খুব তোষামোদ করছে। মহারাজ, এসব কি শুনছি? তা চোখের সামনেই তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এদের রাজবাড়িতে এনে তোলা হলো কেন? তাহলে কোথায় তোলা হবে? আসলে ঠাঠা রোদের মধ্যে থাকতে থাকতে এরা আরো বেশি করে অসুস্থ হয়ে পড়তে পারত, তাই এই গোপালের কথা মতো এদের রাজবাড়িতে এনে তোলা হলো। এটা কিন্তু খুব খারাপ হলো। ঘুম করে সাধারণ প্রজাদের রাজবাড়িতে আনা কিন্তু খুব অন্যায় হলো। আরে বাবা, রাজবাড়ি তো আর ধর্মশালা নয় যে যাকে তাকে আশ্রয় দিতে হবে। কি রাজবাড়ি করছো বলো তো? মনে রাখবে, সাধারণ প্রজারা আছে বলেই রাজা আছে, আর রাজা আছে বলেই তো রাজবাড়ি। তা বিপদে আপদে এরা রাজবাড়িতে আশ্রয় পাবে না তো কোথায় পাবে? তোমার বাড়ি। না, মানে তাই কাজের সময় অযথা ফুট না কেটে নিজের কাজে যাও। খুব বড় রকমের একটা ভাড়া কাটলো। সে তো বটেই,
ঠিক সময় মতো হাল না ধরলে অজানা ওই জ্বর কিন্তু মহামারীর আকার নিতে পারত। তবে আজ যে আপনি চিন্তামুক্ত, তার সব কৃতিত্বই কিন্তু আমাদের রাজবৈদ্যের। দিন রাত এক করে শুধু চিকিৎসা করে গেছে। হ্যাঁ, সে তো বটেই। তবে আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা মহারাজ? ভাবছি ভবিষ্যতে যদি আবার এইরকম একসাথে অনেক লোক অসুস্থ হয়ে পড়ে, তাহলে তারা একসাথে থাকবে কোথায়, আর চিকিৎসাই বা পাবে কি করে? আমিও সেই কথাই ভেবেছি। বারবার তো আর সকলকে রাজবাড়িতে এনে তোলা যায় না। তাহলে একটা কাজ তো করা যেতেই পারে মহারাজ। কি কাজ? কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুললে কেমন হয়? ধরুন কটা ঘর, তাতে কিছু শয্যা থাকবে। বাহ বাহ, অসুস্থ মানুষেরা সেখানে আশ্রয় পাবে। ওষুধ, সেবা, পথ্য, শুশ্রূষা সবই পাবে একই ছাদের তলায়। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না গোপাল। আর আমার বাবার নামে এই স্বাস্থ্য কেন্দ্রের নাম দেব রঘুরাম রায় স্বাস্থ্য কেন্দ্র। নাও গোপাল, নাও, কাল থেকেই একটা ভালো জমি দেখে এই স্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু করে দাও। কিন্তু স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে তো বিস্তর খরচ লাগবে। যা লাগবে রাজকোষ থেকে দেওয়া হবে। কিন্তু পরের মাসেই যে নবাবকে খাজনা দিতে হবে, তাই এখনই রাজকোষ থেকে অনেক টাকা খরচ করে দিলে খাজনা দেবেন কি করে? সেটাও একটা সমস্যা বটে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এসেছে? তাহলে বলে ফেলো। আমি বলি কি, কৃষ্ণনগরে মহারাজের আম বাগানে তো অজস্র আম ফলে। হ্যাঁ, ফলে। আর মহারাজের আদেশ মতো প্রজারা সেই আম খায়। এবার আর খাবে না। পরিবর্তে ওই আম ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হবে। আমার মনে হয় আম বিক্রি করে যে অর্থ রোজগার হবে, তাই দিয়ে অনায়াসে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ হয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। এখন তাহলে রাজকোষ থেকে অর্থ নিয়ে কাজ শুরু করে দেওয়া যাক। পরে আম বিক্রির টাকা দিয়ে রাজকোষের ঘাটতি পূরণ করে দেওয়া যাবে। কিন্তু মহারাজ, প্রজারা এতদিন বিনা পয়সায় ওই সব ভালো ভালো মিষ্টি আম খেয়ে এসেছে। এবার যদি খেতে না পায়, তাহলে তো বিদ্রোহ করতে পারে। ওটা চিন্তা করবে না মন্ত্রী মশাই, ওদের বোঝানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ঠিক আছে। আচ্ছা মহারাজ, আমি কি ফল বিক্রেতাদের সাথে কথা বলবো? না 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 না, সেটা আমি নিজে বলবো। যাহ, তাহলে তো 2 পয়সা রোজগারের পথ বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তাহলে স্বাস্থ্য কেন্দ্র বানানোর দায়িত্বটা আমাকে দেওয়া হোক। না, ওই দায়িত্ব আমি গোপাল আর রাজবৈদ্যকেই দেব বলে ভাবছি। আমি তাহলে কি করব? এতদিন ধরে যা করে এসেছো তাই করবে, খাবে আর ঘুমোবে। অপদার্থ একটা। শুনেছিস তো, মহারাজের বাগানের আম খাওয়া এবছর বন্ধ হয়ে গেছে। শুনেছি তো, আর শোনা অবধি মনটা এত খারাপ হয়ে গেছে যে কি বলবো। আহা, কত সব ভালো ভালো মিষ্টি আম! ল্যাংড়া, ফজলি, গোলাপ ঘাস, পেয়ারা ফুলি। ও, এই নামগুলো মনে করলেই না জিভে জিভে জল চলে আসে। আচ্ছা, এক কাজ কর না, এই যে মহারাজের বাগানের আম খাওয়া এবছর নিষেধ হয়ে গেল, এর জন্যে প্রজাদের খেপিয়ে তুলতে পারিস? সেগুড়ে বালি মন্ত্রী মশাই, এ রাজ্যে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে জেনে প্রজারা সব 2 হাত তুলে নাচছে আর মহারাজের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাই এই সময় ওদের খেপাতে গেলে কি হবে সেটা বুঝতে পারছেন তো? কিন্তু কিন্তু আম না খেতে পারার দুঃখ এখন রাখবো কোথায়? ধুর মুখ্য, দুঃখ করতে যাবি কেন? ওই যে একটা কথা আছে না, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আরে, আমরা চিনির মতো মিষ্টি আম খাবো, আর চিন্তামণি তা জুগিয়ে যাবেন। কি করে? রাতে এলেই বুঝতে পারবি। বুঝলে গোপাল, এত তাড়াতাড়ি যে এত বড় একটা কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে, এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আর সবই সম্ভব হয়েছে এই তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। এই কটা দিন তুমি যে কি দৌড়ঝাঁপ করলে, সে আর কি বলবো গোপাল। তোমার মনের মতো হয়েছে তো রাজবৈদ্য? খুব ভালো হয়েছে। হ্যাঁ,
খুব ভালো হয়েছে। আর আর সব থেকে বড় কথা, এই কৃষ্ণনগরে একটা স্বাস্থ্য কেন্দ্র তো তৈরি হলো। হ্যাঁ, ভাবো তো, এটা কত বড় একটা পাওনা। গোপাল দাদা, ও গোপাল দাদা, শিগগির একবার রাজবাড়ি চলো, মহারাজ ডাকছেন। মহারাজ ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, খুবই জরুরি। চলো তো দেখি। তুমি এই দিকটা দেখো, আমি আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ জরুরি তলব কেন? দেখো না কি মুশকিলে পড়েছি। এই পাইকারি ফল বিক্রেতা এসে বলছে যে গাছের অনেক আম নাকি চুরি হয়ে যাচ্ছে। সে কি? হ্যাঁ গোপাল দাদা, বাগানের সব গাছের আম দেখে দর দিয়েছিলাম, কিন্তু এখন পাড়তে এসে দেখি অনেক গাছেই আম কম। এভাবে চলতে থাকলে চুক্তি অনুযায়ী আমি কি করে দাম দেবো বলো তো? আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে গোপাল দাদা। আম চুরি হয়ে যাচ্ছে? কিন্তু আমি তো এ রাজ্যের সকলকে বলে দিয়েছিলাম এবছর আম গাছ থেকে কেউ যেন আম না পারে। আমার কথায় সকলে রাজিও হয়েছিল। আর তবুও চুরি যাচ্ছে, আর গাছে উঠে কেউ বা কারা আম খেয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কি করে বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আমি গাছের নিচে আমের খোসা আর আমের আঁটি পড়ে থাকতে দেখেছি। আচ্ছা, হনুমান বা বাদুড়ও তো খেয়ে যেতে পারে। না গোপাল দাদা, হনুমান বা বাদুড়ে খেলে তো এত পরিপাটি করে খেত না। আমের খোসা আর আঁটি দেখলেই বুঝতে পারবে খুব পরিপাটি করে খাওয়া, মানে যাকে বলে মানুষে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, চিন্তা করো না, আর যাতে আম চুরি না হয় সেটা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখো, না হলে পুরো টাকা দিয়ে কম আম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করে আম চুরি বন্ধ করো, না হলে আমওয়ালারা যদি বিগড়ে গিয়ে আম নিতে না চায়, তাহলে আম বিক্রি টাকা দিয়ে রাজকোষের ঘাটতি পূরণ হবে কি করে? আর ঘাটতি পূরণ না হলে নবাবের খাজনাই বা দেব কি করে? কথা দিচ্ছি মহারাজ, আজ রাতের মধ্যেই আম চোরকে ধরব। গুলটে, এই গুলটে। কি গো গোপাল দাদু, হঠাৎ ডাকছো কেন? শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কথা? হ্যাঁ, আমার সঙ্গে আয়, পুটিকেও ডেকে নিতে হবে। শোন গুলটে, আমাদের এখন পা টিপে টিপে সমস্ত আম বাগানটা ঘুরে দেখতে হবে। কেউ যদি গাছে উঠে আম খেতে আসে, তাহলে তোর এই গুলতি দিয়ে তার দিকে গুলি ছুঁড়ে মারবি। ঠিক আছে। আর আমি ঘনা গলায় ভয় দেখাবো, এই তো? আর বাছাধনেরা পালাতে গেলেই খপ করে ধরবো, ঠিক আছে? ঠিক আছে। চল এখন পা টিপে টিপে চারদিকটা দেখি। কি হলো? শুধু কি নিজেরাই খেয়ে যাবি? আরে আমার দিকে টপাটপ করে ফেল। আস্তে মন্ত্রী মশাই, আস্তে, কেউ শুনতে পাবে। এই তো এতগুলো দিলাম, এর মধ্যেই খেয়ে ফেললেন। আরে হতভাগা, আম খাবার জন্যই তো এত রাতে ভূতের মতো আম বাগানে এসেছি রে। দে দে, আরো দে। তাহলে চোর আমাদের নাগালের মধ্যে। নে গুলটে, চালা গুলতি। এই কেড়ে? আমরা আম বাগানের ভূত। হতচ্ছাড়া, রাতের বেলা চুরি করে আম খেতে এসেছিস? এমন ঘাড় মোটকে দেব না। ওরে বাবা, বাবা, রাম 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 রাম। ওরে বাবা রে। কি হলো মন্ত্রী মশাই? কি বুবু করছেন বলুন তো? ওরে হতভাগা, ভূত এসে আমায় ঘিরে ধরেছে। ওরে বাবা, ওরে বাবা। ভূত? ঘটা রে, গাছের ওপর থেকে লাফ মার। ওরে হতভাগা, বেঁচে বেঁচে সেই আমার ঘাড়েই বললি। ওরে আমার ঘাটটা যে সরাত করে মহাত হয়ে গেল রে। ওরে ওরে মারে, ওরে। দাদু, এ তো আমাদের মন্ত্রী মশাই গো। মনে হচ্ছে ঘাড়টা মোটকে গেছে। ভূতের ঘাড়ে ভূত পড়ে ভূতের ঘাড় মোটকে দিয়েছে।
এসব তাহলে আমাদের মহামান্য মন্ত্রীমশাইয়ের কাজ, হ্যাঁ? যা তোরা দৌড়ে গিয়ে মহারাজকে খবর দে। ওরে বাবা ঘাড়ে কি যন্ত্রণা! আহ আপনার ঘাড়ের যা অবস্থা তাতে বেশ কিছুদিন এই স্বাস্থ্য কেন্দ্রের বিছানায় শুয়ে থাকতে হবে। আহ, একে বলে যেমন কর্ম তেমন ফল। ছি ছি মন্ত্রী, শেষকালে রাতের অন্ধকারে আম চুরি করে খাচ্ছিলে। ভুল হয়ে গেছে মহারাজ। ও রাজবৈদ্য, একটু তাড়াতাড়ি সারিয়ে দাও না ভাই। একেবারে না, তোমার মতো পাজি লোকের যোগ্য শাস্তি হয়েছে। এতে কিন্তু একটা লাভও হয়েছে মহারাজ। লাভ? কিসের লাভ? আগে আজকেই তো স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল, তা একেবারে রোগী শুদ্ধ উদ্বোধন। এটা কি কম কথা মহারাজ? আমরাও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হতে চাই। গাছ থেকে পড়ে উড়ি বাবা, গাছ থেকে পড়ে গিয়ে দুজনেরই মনে হয় গোড়ালির হাড় ভেঙে গেছে। বাহ 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 বাহ, কি সৌভাগ্য আমাদের! হ্যাঁ? একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে মুমূর্ষু রোগী দিয়ে উদ্বোধন হবে। এ কি চারটিখানি কথা! আর সেরে ওঠার পর বুঝতে পারবে প্রহারেণ ধনঞ্জয় কাকে বলে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি গোরানি, আজ তোমার হলো কি? সকাল থেকে তো দেখাই পেলাম না তোমার। কি আর করব বলুন, সবই আমার কপাল। তোমার গলা শুনে তো মনে হচ্ছে মন মেজাজ খুব একটা ভালো নেই। তার ভালো কি করে থাকবে? বলা নেই কওয়া নেই, রান্নার লোক, কাজের দাসী সকলে ছুটি নিয়ে বসে আছে। সে কি গো, তাহলে রান্না বান্না, ঘরের কাজ সবই একলা হাতে আমাকেই সামলাতে হচ্ছে। হ্যাঁ, তার মানে রান্না করবে তুমি, বাসন মাজবে তুমি, ঘর পরিষ্কারও তোমাকেই করতে হবে। এছাড়ার উপায় কি বলুন, কারণ সংসারটা যে আমার। না 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 না, এই খুব অন্যায়। এতগুলো লোকের একসাথে ছুটি নেওয়াটা সত্যি খুব অন্যায়। শোনো শোনো, ছুটি শেষ হবার পর কাজ করতে এলে সব কটাকে একসাথে ছাড়িয়ে দাও। বাহ বাহ বাহ, ভারী অদ্ভুত কথা বললেন তো আপনি। সব কটাকে একসঙ্গে ছাড়িয়ে দেব না? তা সব কটাকে একসাথে ছাড়িয়ে দিলে মনের মতো লোক আবার কোথা থেকে জোগাড় করতে পারবেন? আর লোক না পাওয়া গেলে তো দিনের পর দিন সব কাজ আমাকেই করে মরতে হবে, তাই তো? হ্যাঁ, সেটাও একটা সমস্যা বটে। আচ্ছা রানী, এই ঝঞ্ঝাটের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায় বলো তো? আমি আবার কি বলবো? আপনি রাজা, আপনি ভেবে চিনতে একটা উপায় বের করুন। ঠিক আছে ঠিক আছে, আজই রাজসভায় গিয়ে সকলের সঙ্গে আলোচনা করে দেখছি। মহারাজ আজ কেন এত বিমর্ষ? মনে নেই কেন কোনো হর্ষ? কি করে থাকবে বলো? রাজবাড়ির সব কটা দাসদাসী আজ একসাথে ছুটি নিয়েছে। তোমাদের রানীমার যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না। আসলে কাজের লোক রাখার এটাই হলো ঝামেলা। ভাবো ভাবো, তোমরা সকলে ভেবেচিন্তে এমন একটা উপায় বের করো যাতে কাজের লোকের হাত থেকে রেহাই পাওয়া যায়। ঠিক বুঝলাম না মহারাজ। মানে এমন কিছু যা দিয়ে কাজের লোকের সব কাজ করিয়ে নেওয়া যায়।
আচ্ছা বিজ্ঞানী, তুমি কি কিছু করতে পারো না? বিজ্ঞানে এর একটা উপায় অবশ্য আছে। আছে? তাহলে আর দেরি না করে বলে ফেলো। উপায়টা হচ্ছে যন্ত্র মানব। মানে সেটা একটা যন্ত্র, কিন্তু কাজকর্ম সব মানুষের মতো। আর মানুষের মতো তার খিদে, তেষ্টা, ক্লান্তি থাকবে না। ফলে কাজ করবে নিরলস। যেহেতু যন্ত্র, তাই সে ছুটিও চাইবে না আর কামাইও করবে না। বাবা বাবা বাবা, কি কথাই শোনালে তুমি! এই না হলে বিজ্ঞানী। তাহলে আর দেরি না করে কাল থেকে এই যন্ত্রমানব বানাতে লেগে পড়ো। তা কদিনের মধ্যে তৈরি হবে এই যন্ত্রমানব? কদিন কি বলছেন মহারাজ? কত সূক্ষ্ম সূক্ষ্ম কলকবজা, কত পরীক্ষা নিরীক্ষা, এসব করতে বেশ কয়েক মাস সময় তো লাগবেই। বেশ কয়েক মাস? হ্যাঁ মহারাজ, বছরও ঘুরে যেতে পারে। ব্যাস, বোঝো, সমস্যা হয়েছে এখন, আর সমাধান হবে বছর ঘুরে যাবার পর। তুমি না একটা বাজে বিজ্ঞানী। সে আপনি বলতেই পারেন, তবে বিজ্ঞান তো আর আমার আপনার কথা মতো চলবে না। বিজ্ঞান চলবে তার নিয়মে। অত নিয়ম টিয়ম আমায় দেখিও না তো মহারাজ, ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। যন্ত্র মানবের কথাটা যখন জেনে গেছি, তখন দেখি কত তাড়াতাড়ি একটা হিল্লে করা যায়। এমন ভাবে কথাটা বললেন যেন আজ রাত থেকেই আপনি যন্ত্রমানব বানাতে বসে যাবেন। আরে আমি না বসলেও যে বসার সে বসে যাবে, আর কয়েকদিনের মধ্যেই একটা আস্ত যন্ত্রমানব সে হাসতে হাসতে বানিয়ে দেবে, বুঝলে? এমন একটা বিশাল মাপের বিজ্ঞানীকে আমার জানা আছে। তাহলে আর দেরি করো না মন্ত্রী, কালই তার কাছে গিয়ে একটা যন্ত্রমানব বানাবার বায়না দিয়ে এসো। যন্ত্রমানব বানাবার জন্যে মহারাজের কাছ থেকে নগদ 1000 টাকা বায়না নিয়ে এসেছি। এরপর খেপে খেপে আরও টাকা, টাকা নিয়ে নিয়ে মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেব। যা একটা মতলব বের করেছি না, কিন্তু সে বেটারা এখনো এলো না কেন? এসে গেছি মন্ত্রীমশাই। শোন, তোদের মধ্যে একজনকে একটা কাজ করতে হবে। বল, কে করতে রাজি আছিস? আগে তো কাজটা শুনি, তারপর না হয় ঠিক করা যাবে কে করবে। একটা টিনের খোলের মধ্যে তোদের একজনকে থাকতে হবে। উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা কি পারি আর কি পারি না সেটা তো আপনি ভালো করেই জানেন মন্ত্রী মশাই। এই তো কাজের লোকের মতো কথা। কিন্তু ওই পারিশ্রমিক ধর প্রতি মাসে 50 টাকা। 50 টাকা? মন্ত্রী মশাই, আমি রাজি। আমিও রাজি। ঠিক আছে, দুজনেই কাজ পাবি। 1 মাস বটা আর পরের মাস ঘটা, এইভাবে মাসের পর মাস চালাতে হবে। এবার তাহলে ঝেড়ে কাশুন, মানে টিনের খোলের মধ্যে বসে কি করতে হবে সেটা আদ্যপান্ত খুলে বলুন। কেননা আপনাকে তো চিনি, খুব কঠিন কিছু না হলে এক কথায় 50 টাকা দিতে রাজি হতেন না। তাহলে মাথা ঠান্ডা করে যা বলছি সেটা মন দিয়ে শোন। কিরে, বুঝতে পারলি তো? খুব বুঝতে পেরেছি। একটা টিনের খোলের মধ্যে ঢুকে যন্ত্রমানব সেজে রাজবাড়ির সব কাজ করে দিতে হবে। কিন্তু মন্ত্রী মশাই, রাজবাড়ির সব কাজ মানে তো অনেক কাজ। এই জন্যেই তো মাসে মাসে 50 টাকা করে পাবি। কিন্তু খাবো কি, শোবো কোথায়? তুই যদি প্রথম মাসে কাজ করিস, তাহলে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়লে ঘটা গোপনে তোকে খাবার দিয়ে আসবে, আর তারপর যেখানে পারিস সেখানে একটু ঘুমিয়ে নিবি। কিন্তু খাবার পৌঁছে দেবার জন্যে আমি কত পাবো? সেটা পাও না চিন্তা। ঠিক আছে, এর জন্যে তুই মাসে 5 টাকা করে পাবি। যন্ত্রমানব বানিয়ে নিয়ে আসবে বলে মহারাজকে ভুজুং দিয়ে মন্ত্রীমশাই তো 1000 টাকা নিয়ে চলে গেল। আচ্ছা,
এই অল্প সময়ের মধ্যে বানিয়ে আনবে কি করে? আমাদের বিজ্ঞানী যেখানে অত সময় চাইলো, সেখানে ভূভারতে এমন কোনো বৈজ্ঞানিক আছে যে মাত্র কদিনের মধ্যেই যন্ত্রমানব বানিয়ে দেবে? না, ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা গোলমালের গন্ধ পাচ্ছি। কাল সকালেই একবার বিজ্ঞানীর কাছে যেতে হবে। বলি রাত কত হলো খেয়াল আছে নাকি? বলি এবার ঘুমোতে হবে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়ি আছো নাকি? হ্যাঁ, গোপাল, এসো এসো, ভেতরে এসো। আচ্ছা বিজ্ঞানী, এমন কোনো বিজ্ঞানীকে জানো কি যে কদিনের মধ্যেই যন্ত্রমানবের মতো একটা জটিল জিনিস বানিয়ে দিতে পারে? হ্যাঁ, সেটাই তো একটা মস্ত বড় ধাঁধা। তুমি অন্তত মহারাজকে বারণ করতে পারতে। দেখো গোপাল, আমি যে একেবারেই চেষ্টা করিনি সেটা নয়, কিন্তু মহারাজ তো আমার কথা শুনতেই চাইলেন না। তবে তুমি জেনে রাখো, তোমার মতো আমার মনেও প্রশ্ন জেগেছে, আর একবার যখন জেগেছে তখন এর উত্তর আমি খুঁজে বের করবই। চলো একবার মহারাজের কাছ থেকে ঘুরে আসি। সে না হয় যেতে পারি, কিন্তু তাতে কি কোনো কাজ হবে? তবুও একবার তাকে বোঝাবার শেষ চেষ্টা করতে হবে। না না গোপাল, তুমি আর বিজ্ঞানী আমাকে যতই বিরত করার চেষ্টা করো না কেন, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তখন যন্ত্র মানব আমার চাই। তোমাদের রানীমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই আপনাকে ঠকাচ্ছে। আমারও তাই মনে হয় মহারাজ। থামো, আসলে মন্ত্রীকে সহ্য করতে পারো না তো, তাই তার বিরুদ্ধে এত কথা বলছো। যাও যাও, এখন আসতে পারো তোমরা, আমার অন্য কাজ আছে। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা, আপনি না ডাকলে নিজে থেকে আর কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। তবে যাবার আগে আবার বলে যাচ্ছি, আপনি কিন্তু খুব বড় একটা ভুল করতে যাচ্ছেন। গোপাল! এই নিন মহারাজ, আপনার যন্ত্রমানব। বাহ বাহ বাহ, কি সুন্দর দেখতে, কি সুন্দর রূপুলি গায়ের রং। এই দৌড়ে গিয়ে রানীমাকে খবরটা দে। এই তোরা ধরাধরি করে একে গরুর গাড়ি থেকে নামা। তার দরকার নেই, আমি নিজেই নামতে পারবো। বাহ বাহ বাহ, এ আবার কথা বলতেও পারে। দেখলে, হতভাগাকে পই পই করে বলে দিয়েছিলাম যে তুই যন্ত্র, শুধু যন্ত্রের মতো কাজ করে যাবি, মুখে কোনো কথা বলবি না। তবুও হতচ্ছাড়া পাকামি করে খোনা গলায় কথা বলতে শুরু করে দিল। আসলে এ খুব উঁচু জাতের যন্ত্রমানব তো, তাই কথাও বলতে পারে। ভালো ভালো ভালো, খুব ভালো। তা যন্ত্রমানব, কি নাম তোমার? আগে আমার কোনো নাম নেই, আপনি যে নামে ডাকবেন সেটাই আমার নাম হবে। তাহলে আমি তোকে ঘূর্ণি বলে ডাকবো। আসলে ঘূর্ণির মতো তো কাজ করতে হবে তোকে। চিন্তা নেই, সব কাজ হয়ে যাবে। দেখো দেখো রানী, তোমার মুশকিল আসান এসে গেছে, আর কাজের লোকের জন্য কোনো চিন্তা করতে হবে না। প্রণাম রানীমা। বাবা, আমায় চিনল কি করে? আসলে খুব উঁচু জাতের যন্ত্র মানব তো, তাই চিনতে পারলাম। রানীমা, কি কাজ আছে দেখিয়ে দেবেন চলুন। মাজা ঘষা, রান্না বান্না, ভাঙা চোরা, সব কাজেই আমি সমান দক্ষ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় তাহলে আমার সঙ্গে আয়। আমার নাম কিন্তু ঘূর্ণি। মহারাজ দিয়েছেন। তাই নাকি? মহারাজ, একে তাহলে ভেতরে নিয়ে গিয়ে সব কাজকর্ম বুঝিয়ে দিচ্ছি। মহারাজ, তাহলে আমার মানে ওই বিজ্ঞানীর বাকি টাকাটা? আর কত দিতে হবে? চেয়েছিল তো অনেক, হাতে পায়ে ধরে 6,000-এ রাজি করিয়েছি। আগে দিয়েছিলেন 1,000, তাই বাকি রইল 5। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে এসে নিয়েছো। হ্যাঁ, আহা আহা, কি আনন্দ! টিনের খোল তৈরি করতে লেগেছে 100, আর বটাকে মাসে মাসে টাকা দেবে না ঘন্টা দেবে? বেটাদের এমন ফাঁদে ফেলেছি না, না পারবে গিলতে আর না পারবে ওগরাতে।
কাল আমাদের সঙ্গে মহারাজ যা ব্যবহার করলেন সেটা কিন্তু ঠিক হলো না। অভিমানে বিজ্ঞানী চাকরি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিজ্ঞানী চাকরি ছেড়ে দিলেও আমাকে কিন্তু এত সহজে হাল ছাড়লে চলবে না। মনে যখন একটা খটকা লেগেছে তখন এর শেষ দেখে তবেই ছাড়বো। গোপাল দাদা, তুমি শুনেছো মন্ত্রীমশাই আজ একটা ওই যন্ত্রমানব নিয়ে এসেছেন। বাবা, এত তাড়াতাড়ি? কি সুন্দর চকচকে টিনের খোল গো! আবার খোলের ভিতর থেকে যন্ত্রমানব আবার পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছে। সে কি গো? বিশ্বাস না হলে দেখবে, চলো। তাই নাকি? ঠিক আছে, সময় হলে যাব। আমি তাহলে আসছি গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। বিজ্ঞানী, তাহলে কি সত্যি তুমি? হ্যাঁ ভাই, কৃষ্ণনগর ছেড়ে চললাম। কিন্তু চলে যাওয়া মানে তো হেরে যাওয়া বিজ্ঞানী। থেকেই কি জিততে পারবো? মহারাজের কথাগুলো এখনো যে কানের মধ্যে বাজছে। না না, তোমার অভিমানের কারণ অস্বীকার করছি না, তবে তবে আমি বলি কি, সবকিছু ভুলে আরো কটা দিন থেকে যাও। আমি কথা দিচ্ছি, এই যন্ত্রমানবের রহস্য ভেদ আমি করবই করব। বাবা, কি বড় বড় রসগোল্লা! মনে হয় খুব সুন্দর খেতে, কিন্তু একটা যে খাবো সেটারও উপায় নেই। রানীমা গুনে গুনে 4টে দিয়ে গেছে, খেয়ে ফেললেই তো ধরা পড়ে যাব। ঠিক আছে, রসগোল্লা খেতে না পারলেও খানিকটা রস তো চুষে মেরে দিই। রসগোল্লার রসটাও কি অসম্ভব মিষ্টি! না, চাই, দেরি হলে রানীমা হয়তো চলে আসবেন। শোনো রানী, ছুটি কাটিয়ে কাজের লোকেরা ফিরে এলে ওদের কিন্তু বিদেয় করে দিও। যন্ত্রমানব যখন পেয়ে গেছি তখন আর মাসে মাসে মাইনে দিয়ে ওদের পোষা কি দরকার বলো তো? মহারাজ, আপনার জল খাবার এনেছিস? দে দে দে, খুব খিদে পেয়েছে বুঝলি। ও কি, আগেই রসগোল্লা তুলে নিলেন? মানুষ তো আগে ফল খায়, তারপর তো মিষ্টি, নাকি? তুমি তো জানো রানী, ভোলা ময়রার রসগোল্লা খেতে আমি কিরকম ভালোবাসি। কি হলো? আরে রসগোল্লার রস কই? এ তো শুকনো খটখটে। সে কি, একটু আগে আমি যখন হাঁড়ির থেকে বের করে দিলাম তখন তো রসে একেবারে টইটম্বুর ছিল। খেয়েছে, বেছে বেছে ওই রসগোল্লাটাই খেতে হলো। ঘূর্ণি, তুই কি কিছু জানিস? তাহলে মনে হয় আনতে আনতে রসগোল্লার রস শুকিয়ে গেছে, আসলে যা গরম পড়েছে। আচ্ছা আচ্ছা, তুই যা। যাক বাবা, বাঁচলাম। ঠিক আছে ঠিক আছে, ওটা খেতে হবে না, আপনি অন্যটা খান। কেমন দেখছো আমার যন্ত্র মানবকে? খুব ভালো মহারাজ। বাহ 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 বাহ, কি সুন্দর! চকচকে টিনের খোলের মধ্যে কত কারিগরি। আর সত্যি মন্ত্রী মশাইয়ের মাথা আছে বলতে হবে। শোনো গোপাল, এটা কিন্তু আমার কারিকুরি নয়, এটা হলো আমার বিজ্ঞানীর কারিকুরি। ওই একই হলো মন্ত্রী মশাই, যাহা 52 তাহাই 53। তা ভাই যন্ত্রমানব, তুমি নাকি কথা বলতে পারো? তা শোনাও তো তোমার বচন। গোপাল বুড়োর মাথায় টাক, ইট পড়লে হবে ফাঁক। বাহ 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 বাহ, কি সুন্দর ছড়া! তা ভাই যন্ত্রমানব, প্রথম দেখাতেই ইট পাটকেলের কথা কেন? আমার সঙ্গে কি তোমার আগের কোনো শত্রুতা আছে নাকি? এই রে, গোপাল কি চিনতে পেরে গেল নাকি? আমি আসছি মহারাজ, রানীমা কিন্তু অনেক কাজ দিয়েছেন আমায়। চলার ধরনটা কেমন যেন চেনা চেনা। তো কি তাহলে? তা এমন করে হাসলে যে বড়? আসলে ওর খোলটা টিনের হলেও হাঁটার ধরনটা কিন্তু মানুষের মতন মহারাজ।
এত রাতে হাতে কৌটো নিয়ে এটা কে যাচ্ছে? না, ব্যাপারটা যে দেখতে হচ্ছে। ও, এ তো ঘটা। কিন্তু একা কেন? ওর জুড়ি আরেক মূর্তিমান কোথায়? কিরে ঘটা? কে? আরে আমি রে, আমি। এত রাতে কৌটো নিয়ে কোথায় যাচ্ছিস? বাবা, এ তো রুটি তরকারি। তা কার জন্য নিয়ে যাচ্ছিস রে? কার জন্যে আবার? কার জন্যে? দি হাওয়ায় একটা কথা ছুড়ে। আমি জানি এটা তুই বটার জন্য নিয়ে যাচ্ছিস। এ মা, এটা তুমি কি করে জানলে? কথার তীর তাহলে ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে। আমি সব জানি রে। বটাই তো যন্ত্রমানব সেজে আছে রে। কিরে, ঠিক বলছি তো? আমাদের কোনো দোষ নেই গোপাল দাদা, সব কিছু হয়েছে ওই মন্ত্রীর বুদ্ধিতে। সে তো জানি রে, জানি। যত নষ্টের গোড়া ওই মন্ত্রী। ঠিক আছে, তুই যা, বটাকে আমি খাবার পৌঁছে দিচ্ছি। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমি যেন ফেঁসে না যাই। আরে তোদের কিচ্ছু হবে না রে। ধুর ছাই, ভালো লাগে না। মাসে 50 টাকার জন্যে মন্ত্রীর কথায় নেচে কি যে ঝকমারিতে পড়লাম। সারাদিন কি খাটনি রে, কি খাটনি। তার উপর সারাদিন পেটে কিচ্ছু নেই। ঘটা যে কখন খাবার নিয়ে আসবে। এনেছিস? দে, যা খিদে পেয়েছে না। হ্যাঁ রে, এত দেরি করলি কেন? তোকে কিন্তু যন্ত্রমানব হিসেবে দারুণ মানিয়েছে রে। কে? আরে আমি রে, আমি তোদের গোপাল দাদা। গোপাল দাদা, আমাকে বাঁচা। সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ওই মন্ত্রীর কথায়। আরে আস্তে আস্তে, এত জোরে কথা বললে সকলের ঘুম ভেঙে যাবে যে। বুঝলি বটা, যন্ত্রমানব সেজে মহারাজকে ঠকাবার শাস্তি মনে হয় সারা জীবন হাজত পাস। তবে তুই যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে তোর শাস্তি যাতে কম হয়, আমি অন্তত সেই চেষ্টাটা করতে পারি। যা বলবে তাই করব। এবার তাহলে সবার কাজ শুরু করা যাক। এ কি বিজ্ঞানী, তুমি আবার রাজসভা কেন? আসলে গোপাল আজ খুব সকালে আমার বাড়ি গিয়ে বলল আজ নাকি রাজসভায় এক তামাশা হবে, তাই দেখতে। গোপাল! এ কি, তুই আবার এই সময় এলি কেন? বারে, গোপাল দাদা যে বলল। গোপালের কথা তুই শুনবি কেন? তোকে কে তৈরি করে এনেছে? আমি। আর কে টাকা খরচ করেছে? মহারাজ। আর তুই বেয়াদব গোপালের কথা শুনছিস? হ্যাঁ, এ কি, তুই আমায় মারলি? এসব কি হচ্ছে? মনে হচ্ছে যন্ত্রমানবের কলকবজা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে বসবে কে জানে। এরপর হয়তো আপনাকেও ধরে মারবে। সে তো তাহলে ভয়ঙ্কর ব্যাপার। এই কি করা যায় এখন? শুনুন মহারাজ, এর সারা শরীরে পাথর বেঁধে জলে ফেলে দিন মহারাজ। সেনাপতি, তাই করো। তাহলে আমি যে দম বন্ধ হয়ে মরে যাব। বটা, আরে যা করেছি সব ওই মন্ত্রীর কথায়। এতে আমার কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী, তুমি এত বড় জোচ্চোর, এর শাস্তি কি জানো? ভুল হয়ে গেছে মহারাজ, জীবনে আর কখনো এমনটা করব না। তবুও শাস্তি তোমায় পেতেই হবে। সেনাপতি, এই যন্ত্রমানবের টিনের খোল থেকে বটাকে বের করে তার মধ্যে মন্ত্রীকে পুরে দাও। আজ থেকে যন্ত্রমানব সেজে রাজবাড়ির সব কাজ ওকেই করতে হবে। তাহলে যে আমি মরে যাব মহারাজ। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। তাই আবার বলি, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।